আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো তোমরা। তোমাদেরকে পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হবে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়, অর্থাৎ গ্যাস, আইডিয়াল গ্যাস আর কাইনেটিক থিওরি অফ গ্যাস, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। আমরা এই চ্যাপ্টার সম্পর্কে ক্লাসে আলোচনা করেছিলাম, যতটুকু মনে পড়ে। শুধু পদ্মা মেঘনা যমুনাতে বাকি ছিল। যাই হোক, আমরা এই চ্যাপ্টারটাও শেষ করার চেষ্টা করছি। তাহলে আমরা গ্যাসের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব যদি জানতে হয়, আমাদের একটু পিছনে যেতে হবে। আমরা জানি এইগুলো, এই জানা বিষয়গুলো একটু মনে করার নেয়ার জন্য বলতে হয় যে গ্যাস কি, হোয়াট ইজ গ্যাস। অ্যাকচুয়ালি গ্যাস হচ্ছে, আমরা জানি, পদার্থের একটা অবস্থা। পদার্থের 3 অবস্থার মধ্যে গ্যাস একটা অবস্থা। আমরা জানি পদার্থের 3টা অবস্থা: কঠিন, তরল এবং গ্যাস। গ্যাস বলতে গ্যাসের অবস্থাকেই বোঝায়। তাহলে এটা কেমন অবস্থা? এটা হচ্ছে এই অবস্থায় গ্যাসের পদার্থের যে অণু থাকে, পদার্থ অণু দ্বারা গঠিত আমরা জানি। এই অণুগুলো যদি মুক্ত হয়, অর্থাৎ একটা অণুর সাথে আরেকটা অণুর যদি কোনো ইন্টারাকশন না থাকে, তাদের মধ্যে যদি কোনো বিভব শক্তি না থাকে, তাদের মধ্যে যদি কোনো আকর্ষণ না থাকে, তখন আমরা বলি গ্যাসগুলো অণুগুলো মুক্ত। এরকম মুক্ত অণুর যে দশা, সেই দশাটাকে বলা হয় গ্যাস বা গ্যাসিয়াস স্টেট, গ্যাসীয় অবস্থা। তাহলে আমরা জানলাম, যেমন অক্সিজেনের কথা বলতে পারি। অক্সিজেন সাধারণ তাপমাত্রায়, স্বাভাবিক তাপমাত্রায় অক্সিজেন গ্যাস, কারণ অক্সিজেনের কণাগুলো মুক্ত। অক্সিজেনের কণাগুলো যদি যত পরিমাণ জায়গা পাবে, ঠিক তত পরিমাণ জায়গার মধ্যে সে ঘুরে বেড়াতে পারবে। এটা কোনো নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট আয়তনে আবদ্ধ থাকে না। তার আয়তন হচ্ছে কি? তার আয়তন হচ্ছে অবারিত। তাকে যদি সীমায়িত না করা হয়, তাহলে এই আয়তনকে আসলে সংজ্ঞার মধ্যে ফেলা যায় না। এই হলো গ্যাসের একেবারে বেসিক বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য। গ্যাসের কণাগুলো একটা থেকে আরেকটা কী করতে পারে? মুক্ত। একটার সাথে আরেকটা কণার কোনো আকর্ষণ নাই, এটা। এবং এই যেই আমরা কথাগুলো বলছি, এইগুলো কিন্তু সত্যিকার অর্থে বাস্তব না, অর্থাৎ রিয়েল না। এরা হলো আইডিয়াল। আইডিয়াল মানে কি? আইডিয়াল মানে হচ্ছে কিছু জিনিসকে আমরা ধরে নেই যে এরকম আচরণ করবে। আমরা এখানে যেমন ধরে নিয়েছি একটা গ্যাসের অণুর সাথে আরেকটা গ্যাসের অণুর আকর্ষণ নাই, এটা অনেকটা ধরে নেওয়ার মতো। সুতরাং এগুলো হচ্ছে আইডিয়াল। তাহলে আমাদের এই চ্যাপ্টারে ঢুকতে গেলে গ্যাস সম্পর্কে যেমন আমরা জানলাম, এরকম জানতে হবে আইডিয়াল গ্যাস। হোয়াট ইজ আইডিয়াল গ্যাস? আইডিয়াল গ্যাস কি? আমরা একটু সাথে সাথে স্লাইডও দেখি। আমার 2 নম্বর স্লাইডে যদি যাই, তাহলে আমরা এখান থেকে ডিফাইন করেছি 2 নম্বর স্লাইডে যে হোয়াট ইজ গ্যাস। আমরা এখান থেকে ডিফাইন করেছি যে সকল পদার্থের অণুগুলো মুক্ত, তাদেরকে গ্যাস বলা হয়। এবং এরকম উদাহরণ অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নানান গ্যাস আছে। তাহলে আমরা এইবার আমরা পরের স্লাইডে যদি আমরা যাই, তাহলে দেখব কি হোয়াট ইজ আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসগুলো কি? আদর্শ গ্যাসগুলো কি? গ্যাস হচ্ছে, গ্যাস হবে আদর্শ। আদর্শ মানে হচ্ছে তারা নির্দিষ্ট নিয়ম কানুনে আবদ্ধ থাকবে, সেই কারণে তাদেরকে আদর্শ গ্যাস বলা হবে। অর্থাৎ যে সকল গ্যাসের সূত্রগুলো মেনে চলবে। গ্যাসের সূত্র মানে কি? গ্যাসের আমাদের 3টা সূত্র আছে। একটা হলো বয়েলের সূত্র, একটা চার্লসের সূত্র, আর একটা চাপের সূত্র। এই 3 সূত্র যে গ্যাসগুলো মেনে চলবে, সেই গ্যাসগুলোকে আমরা বলবো কি? আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। প্রকৃত অর্থে কোনো গ্যাসই এই সূত্রগুলোকে সর্বতোভাবে সবসময় সকল কন্ডিশনে মেনে চলে না। বাস্তব আমরা যেই গ্যাস নিয়ে যেই গ্যাসগুলো আমরা ব্যবহার করি, যেই গ্যাসের মধ্যে আমরা ডুবে আছি, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস,
হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, এই যে গ্যাসগুলোর কথা বলা হয় এইগুলো কিন্তু বাস্তব গ্যাস, এগুলো রিয়েল গ্যাস। এই রিয়েল গ্যাসের মধ্যে আইডিয়াল গ্যাসের মধ্যে পার্থক্য অবশ্যই আছে। তাহলে এই রিয়েল গ্যাসগুলো কখন আবার আদর্শ গ্যাস হবে, বাস্তব গ্যাসগুলো কখন হবে? হ্যাঁ, বাস্তব গ্যাসগুলো কখনো কখনো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সেটা কখন? সেটা নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় তারা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তাহলে আমরা এটুকু কি জানলাম যে হোয়াট ইজ রিয়েল আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস হচ্ছে কি? আইডিয়াল গ্যাস হচ্ছে যে গ্যাসগুলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং গ্যাসের সূত্র মেনে চলবে, সেইগুলোকে বলবো আমরা আইডিয়াল গ্যাস। আমাদের আলোচনার মধ্যে কিন্তু আইডিয়াল গ্যাস থাকবে, রিয়েল গ্যাস আমাদের আলোচনার মধ্যে থাকবে না। আমাদের আলোচনায় থাকবে আইডিয়াল গ্যাস, অর্থাৎ যেই গ্যাসগুলো এই সূত্রগুলো মেনে চলে সেই গ্যাসগুলো নিয়েই আমরা আলোচনা করতে চাই। তারপরে হয়তো আমাদের এই লেভেলে অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে রিয়েল গ্যাস সম্পর্কে আলোচনার স্কোপ নাই। তবুও আমার অনেক শিক্ষার্থী আগ্রহী শিক্ষার্থী হয়ে থাকো, তারা উচ্চতর লেভেলের বই লেখাপড়া করলে আমরা রিয়েল গ্যাস সম্পর্কে জানতে পারবো। যেমন আইডিয়াল গ্যাসের সূত্র হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর চাপের সূত্র। আর গ্যাস সম্পর্কে আরও নানান সূত্র আছে, বহু সূত্র আছে। যেমন ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন আছে, ভ্যান ডার ওয়ালস ল আছে, এই ভ্যান ডার ওয়ালস ল ফর দ্য রিয়েল গ্যাস। সুতরাং আমার যেই শিক্ষার্থীগুলো আগ্রহী শিক্ষার্থীদেরকে আমি পরামর্শ দেব সেইগুলো বের করে সেইগুলো খুঁজে লেখাপড়া করার জন্য। আর শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যদি একটু ভালো করে লেখাপড়া করতে চাই তাহলে সাথে একটা বই তোমার থাকা দরকার, একটা বই। এবং এই তোমাদের বই, অনেক বই আছে, এর মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দের বই হচ্ছে গোলাম হোসেন প্রামাণিক স্যারের বই, প্রফেসর ননী গোপাল স্যারের বই। এইগুলো বইটা একটু ভিন্ন, আমি মনে করি একটু মর্যাদা সম্পন্ন বই, অ্যাভারেজ বই থেকে একটু আলাদা বই, একটু এটা লেখার মধ্যে বইয়ের অর্থাৎ যে আদর্শটা আছে সেই আদর্শটা এখানে আছে, একেবারে গাইড বইয়ের মতো না। ওকে, তাহলে একটা বই সাথে রাখো শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা শুরু করি। আমাদের শুরু করব এখন। কিভাবে শুরু করব? আমরা গ্যাসকে দিয়ে শুরু করি। এই যে গ্যাসের কথা বললাম, গ্যাসকে যখন আমরা স্টাডি করতে চাই তখন কিন্তু গ্যাসকে খণ্ডিত গ্যাস হিসাবে কনসিডার করতে হবে। গ্যাসে যে ইউনিভার্সের সারা বিশ্বের সমস্ত গ্যাসকে একসাথে লেখাপড়া করা যাবে না। তাহলে কি করতে হবে? গ্যাসকে খণ্ডিত করতে হবে। খণ্ডিত মানে কি? গ্যাসকে আবদ্ধ করতে হবে, গ্যাসকে সীমায়িত করতে হবে। অর্থাৎ গ্যাসকে কোনো একটা পাত্রে রেখে কনসিডার করতে হবে। আমরা সাধারণত এরকম একটা সিলিন্ডারের কথা বলি। এই সিলিন্ডারের মধ্যে এটা একটা পিস্টন থাকে। এটা পিস্টন, সিলিন্ডার, পিস্টন। এইখানে যে এইটুকু হচ্ছে আবদ্ধ গ্যাস। এই গ্যাসটুকু নিয়ে আমরা কি করব? লেখাপড়া করব। তাহলে আগে এই গ্যাসকে ডিফাইন করি। গ্যাসকে ডিফাইন করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের এখানকার যে গ্যাস, এই গ্যাসের নির্দিষ্ট আয়তন আছে। এই গ্যাসটুকুর নির্দিষ্ট আয়তন আছে, এর এইটুকুর নির্দিষ্ট আয়তন আছে। কিন্তু প্রকৃত অর্থে গ্যাসের কিন্তু আয়তন নাই, কারণ গ্যাস মুক্ত, গ্যাসের আয়তন নাই। কিন্তু এখানে যেহেতু আমরা আবদ্ধ করে ফেলেছি, সুতরাং তার একটা নির্দিষ্ট আয়তন আছে। এই আয়তন হচ্ছে ভি। আর এই আয়তনও বদলাইতে পারে। যদি আমরা এখানে যদি চাপ বাড়িয়ে দিই তাহলে আয়তন আমরা দেখব এই পিস্টন নিচে নামবে, গ্যাস সংকুচিত হবে। আবার পিস্টনকে যদি উপরের দিকে তুলি সেটাও দেখব যে গ্যাস প্রসারিত হচ্ছে, অর্থাৎ আয়তন বাড়ছে কমছে। সুতরাং এখানে আরও একটা প্যারামিটার, আরও একটা বিষয় সংযোজন করতে হবে, সেটা হলো চাপ। সেটা চাপ হচ্ছে পি, চাপ পি। আরও একটা বিষয়, এখানে যদি চাপ ঠিকও রাখা হয়, তাপমাত্রার যদি গড়ফের করা হয়, তাপমাত্রা যদি পরিবর্তন করা হয়, তাপমাত্রা এখানে যদি তাপ দেওয়া হয় বা শোষণ করে নেওয়া হয়, তাহলেও এখানকার গ্যাসের আয়তন, গ্যাসের চাপের পরিবর্তন হবে। সুতরাং এখানে আরও একটা বিষয় সংযুক্ত হবে, সেটা হলো তাপমাত্রা। তাপমাত্রাকে আমরা বড়টি দিয়ে এখানে লিখব। বড়টি কি আমাদের আলোচনায় পরে আসবে। বড় তাপমাত্রা, এটা ছোটটি না, এটা বড়টি এবং ছোটটি এর মধ্যে আমরা পার্থক্য নির্ধারণ করব, আলোচনার মধ্যে চলে আসবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই যে জিনিসগুলো লাগে, ভি, আয়তন, চাপ, টি, দিজ আর দি ভেরিয়েবলস অফ গ্যাস। এইগুলো হচ্ছে গ্যাসের চলক, এগুলোকে বলা হয় গ্যাসের চলক। এইগুলো দ্বারা আমরা একটা গ্যাসকে পুরোপুরি ডিফাইন করতে পারবো। আরও জিনিস আছে যেগুলো আমাদের আলোচনায় দরকার নাই। ভর লাগে,
এনট্রপি লাগে, এইগুলো আমাদের ভর এখানে আমরা নির্দিষ্ট করে নেব। এই আলোচনার মধ্যে ভর আমাদের নির্দিষ্ট থাকবে, আর এনট্রপি আমাদের এই আলোচনার মধ্যে আসতেছে না, সুতরাং এনট্রপির কথা বলছি না। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে স্থানাঙ্ক, গ্যাসের চলক, গ্যাসের কোঅর্ডিনেট, গ্যাসকে ডিফাইন করার জন্য এইগুলো লাগবে। শুধু আয়তন বলা যাবে না, শুধু আয়তন বলে গ্যাসকে বোঝানো যাবে না। শুধু আয়তন বললে চাপের কি অবস্থা হয়েছে, কারণ চাপ এবং আয়তন তো রিলেটেড। চাপ যদি একই থাকে, আয়তন বদলাইতে পারে, সুতরাং চাপ বললে আয়তন বলা হইল না। আবার আয়তন একই থাকলে চাপ বদলে যাবে, সুতরাং আয়তন বললে চাপ বলা হইল না। একইভাবে তাপমাত্রার ক্ষেত্রে, সুতরাং এই তিনটা ভেরিয়েবল একেবারে যদি ডিফাইন করা হয়, সুতরাং গ্যাস সম্পর্কে জানা যায়। আর এই তিনটা ভেরিয়েবলের পরিবর্তন নিয়ে যেই সূত্রগুলো আছে, এই সূত্রগুলো হচ্ছে আমাদের তিনটা সূত্র আছে, গ্যাসের তিনটা সূত্র আছে। আমরা একটু পরবর্তী স্লাইডে দেখি। what are the variables of gas? হোয়াট আর দ্য ভেরিয়েবল অফ গ্যাস? এখানে চাপের কথা বলা হয়েছে, আয়তনের কথা বলা হয়েছে, তাপমাত্রার কথা বলা হয়েছে। এই চাপ, আয়তন, তাপমাত্রা এবং এগুলোর পরিবর্তনের কারণেই গ্যাসের পরিবর্তন হবে, এবং তিনটা সূত্র আমরা পাবো। প্রথম হচ্ছে বয়েলের সূত্র, দ্বিতীয়টা হচ্ছে চার্লসের সূত্র, তারপরে চাপের সূত্র। আমাদের আলোচনা কিন্তু এই তিনটা সূত্রের মধ্যে আজকে সীমাবদ্ধ থাকবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ডিফাইন করি হোয়াট ইজ বয়েলস ল। বয়েলস ল, স্টেট বয়েলস ল। বয়েলস লটা কি জিনিস, বয়েলস ল কিভাবে, বয়েলস লকে আমরা ব্যাখ্যা করব। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো যে যদি এখানে এই যেই আমাদের যেই গ্যাসটুকুর কথা বলা হলো, খণ্ডিত গ্যাস, যার আয়তন হচ্ছে ভি আর হলো চাপ হচ্ছে পি, এখানে তাপমাত্রা যদি টি, তাপমাত্রাকে যদি স্থির রাখা হয়, তাহলে পরিবর্তন হবে কি? পরিবর্তন হবে ভি এর আর পি এর পরিবর্তন হবে। ভি এর আর পি এর পরিবর্তন হবে। কেমন পরিবর্তনটা? আমরা যদি এখান থেকে যদি কি করি, এখান থেকে যদি আমরা প্রেশার বাড়াই দেই, চাপ বাড়িয়ে দেই, চাপ বাড়িয়ে দিলে কি দেখবো? চাপ বাড়িয়ে দেখবো পিস্টন নিচের দিকে নেমে আসে, অর্থাৎ আয়তন কমে যাচ্ছে। তাহলে এখানে এটা চাপ এবং আয়তনের সম্পর্কটা কি হলো? আমরা যদি একটা গ্রাফ আঁকি, এইরকম যদি গ্রাফটা এরকম হয়, এই দিকে যদি চাপ হয় আর এইদিকে যদি ভি হয়, এক্সের দিকে চাপ হলো, এক্সের দিকে প্রেশার হলো, আর ওয়াইয়ের দিকে যদি ভি হলো, তাহলে এবার চাপ যদি আমরা বাড়াই, চাপ ওই দিকে বাড়বে, আর ভি নিচের দিকে, ভি কমে আসবে। চাপ এখানে সামহার এখানে চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1। তাহলে এবার চাপ কি আমরা বাড়িয়ে দিয়ে, একটু বাড়িয়ে দিলাম, আয়তনও কি করবে? চাপ বাড়ানোর পরে আয়তন কমে যাবে, আয়তন কমে যাবে। এইভাবে আমরা দেখব এরকম একটা সম্পর্ক, চাপ বাড়বে, আয়তন কমবে, চাপ বাড়বে, আয়তন কমবে, এবং উল্টা চাপ যদি কমে, আয়তন আবার বাড়বে। তাহলে এই চাপ আর আয়তন এর মধ্যে সম্পর্ক কি হলো? সম্পর্ক হলো বিপরীত সমানুপাতি হলো। অর্থাৎ ভি সমানুপাতি 1/p। দিস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার। দিস ইজ দ্য বয়েলস ল। at a certain temperature, fixed temperature, volume of gas is changes inversely proportional to the pressure. তো প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতে আয়তন পরিবর্তন হবে যদি তাপ স্থির থাকে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য রাখতে হবে, এখানে কন্ডিশন বলা হয়েছে। এই কন্ডিশন, এই যে সম্পর্কের কন্ডিশন হচ্ছে কি, এখানে তাপমাত্রা টি স্থির থাকবে, নির্দিষ্ট ভরের জন্য বলা হচ্ছে। আমি আগেই বলেছি ভর এখানে নির্দিষ্ট থাকবে, তিনটা সূত্রের ক্ষেত্রেই ভর নির্দিষ্ট থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে তার আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা সমান সমান চিহ্ন দিই, সমান সমান চিহ্ন দিলে একটা কনস্ট্যান্ট আসবে, সমানুপাতিক কনস্ট্যান্ট 1/p। সুতরাং পিভি ইকুয়াল টু কে। একইভাবে আমরা যদি অন্য কোনো আয়তন, অন্য কোনো চাপ নিয়ে বলি, অন্য কোনো আয়তন হচ্ছে P1, অন্য কোনো আয়তন হচ্ছে V1, দিস ইজ কে। আবার অন্য কোনো চাপ, অন্য কোনো আয়তন কি P2, V2, দিস ইজ কে। সুতরাং আমরা এখান থেকে একটা সাধারণ সম্পর্ক তৈরি করতে পারি, সেটা হলো কি P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3। অর্থাৎ
তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে চাপ এবং আয়তনের গুণফল ঠিক থাকবে। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে চাপ এবং আয়তনের গুণফলও ঠিক থাকবে। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে চাপ ও আয়তনের গুণফল ধ্রুব হবে। হ্যাঁ, দিস ইজ দ্য অল্টারনেটিভ স্টেটমেন্ট অফ বয়েলস ল। আমরা এইভাবে বলতে পারি। তো কিন্তু বয়েলস ল মূল স্টেটমেন্ট এটা হলো কি, আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ওকে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাইলাম কি যে পি আর ভি এর সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটার দৃশ্যটা এরকম হবে। সেই সম্পর্কটা আমরা এইরকম একটা সম্পর্ক দেখতে পাবো। আবার এই সম্পর্কটা আমরা এইভাবে উপস্থাপন করতে পারি কিনা, যদি এইদিকে পি হয়, এইদিকে যদি পি হয় আর এইদিকে যদি কি 1/v হয়, তাহলে সম্পর্কটা কেমন হবে? আবার এইদিকে যদি আমরা এইদিকে যদি পি দেই আর এইদিকে যদি কি দেই ডিপি দেই, তাহলে সম্পর্কটা কেমন হবে? হ্যাঁ, সম্পর্ক শিক্ষার্থীবৃন্দ আমার মনে হয় এটাই একটা স্ট্রেট লাইন হবে। এটা একটা স্ট্রেট লাইন হবে। এই যে এইখান থেকে দেখা যাচ্ছে যে কি, এখান থেকে আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে ভি কি, এখান থেকে দেখতে পাচ্ছি কি 1/v ইকুয়াল টু কেপি। ইকুয়াল টু কেপি, ঠিক লিখছি আমি, সম্পর্কটা তৈরি করি। এটা হলো কি পি ভি ইকুয়াল টু কে, তাহলে 1/v ইকুয়াল টু হলো হচ্ছে কে বাই পি। সুতরাং 1/v ইকুয়াল টু হলো কি 1/kp, 1/kp। তাহলে আমরা দেখছি কি 1/v সমানুপাতি p, 1/p সমানুপাতি p। এটার গ্রাফ হচ্ছে এরকম স্ট্রেট লাইন গ্রাফ হবে। এরা সমানুপাতি 1/v। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করতে হবে, 1/v not v, 1/v is proportional to p, not v, 1/v, 1/v ইনভার্স অফ v, v এর উল্টা হলো p এর সমানুপাতি। তাহলে সম্পর্কটা এই সম্পর্ক হবে, লিনিয়ার স্ট্রেট লাইন হবে। ওকে, এইবার এখানে আসি। এখানে কেমন হবে? এখানে পি বদলাবে কিন্তু বিপি, দ্য প্রোডাক্ট অফ প্রেসার এন্ড ভলিউম, এইটা তো বদলাবে না। চাপ এবং আয়তনের গুণফল বদলাবে না, চাপ এবং আয়তনের গুণফল ধ্রুব থাকবে। সুতরাং এখানে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা বোধ হয় যদি এই গুণফলটা সার্টেন কে হয়, এইটুকু যদি আমরা কে ধরি, তাহলে এরকম একটা সম্পর্ক থাকবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমি কি বয়লের সূত্রের 3টা চিত্র দেখালাম। এইরকম একটা বয়লের সূত্রের চিত্র এটা হইতে পারে, দিস ইজ কি ভি প্রপোর্শনাল টু 1/p। এরকম হইতে পারে, দিস ইজ 1/v প্রপোর্শনাল p, আর এটা কি ভিপি প্রপোর্শনাল টি। ওকে, আর 4 নাম্বারটা কেমন হতে পারে দিদি শিক্ষার্থীবৃন্দ? 4 নাম্বারটা আমি যদি দেই, 4 নাম্বারটা একটু তোমরা ফিল আপ করে দেখো তো কেমন হয়। 4 নাম্বারটা এখানে পি দিলাম আর এখানে ভি দিই, যদি এরকম হয়, এইরকম যদি কেউ করার চেষ্টা করে, তাহলে আমার মনে হয় সেটা সঠিক হবে না। ওকে, তাহলে শিক্ষার্থীবৃন্দ আমি যেইটুকু চিত্র আঁকলাম, আমার মনে হয় এখান থেকে একটা এমসিকিউ করা যেতে পারে যে কোন চিত্রটি বয়েলের সূত্রকে ব্যাখ্যা করতে সমর্থ হয় না। হ্যাঁ, তাহলে আমার আলোচনার মধ্যে তোমরা উত্তরটা খুঁজে পেয়েছো আশা করি। আমি আর এখানে উত্তরের জন্য কিছু বলছি না। ওকে, তাহলে এবার আমরা বয়েলের সূত্র কিন্তু আমাদের হয়ে গেছে। বয়েলের সূত্রকে আমরা ডিফাইন করেছি। বয়েলের সূত্র থেকে আমরা একটা সমীকরণ পেয়েছি। সমীকরণটা হচ্ছে পিভি ইকুয়াল টু কে অথবা P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে এইরকম সমীকরণ ব্যবহার করে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করতে পারি। আমরা একটা 6 নম্বর স্লাইড দেখি। 6 নম্বর স্লাইড শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর স্লাইড। এখানে একটা অঙ্ক আছে। হ্যাঁ, অঙ্ক আছে এবং অঙ্কের সমাধানটাও আছে। শিক্ষার্থীবৃন্দ একটু দেখো তোমরা, স্থির তাপমাত্রায় 0.76 মিলিমিটার অফ মার্কারি চাপে 50 × 10⁻⁶
মিটার কিউব হাইড্রোজেন গ্যাস রাখা আছে। যদি গ্যাসের আয়তন বৃদ্ধি 38 × 10⁻⁶ মিটার ঘনমিটার হয়, তবে চাপের কি পরিবর্তন হবে? শিক্ষার্থীবৃন্দ, অঙ্কগুলো কঠিন না, অঙ্কগুলো সহজ। যদি আমাদের যেই তথ্যগুলো আছে, যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো যদি ঠিক মতো আমরা উপস্থাপন করতে পারি, ডাটাগুলো যদি ঠিক মতো আইডেন্টিফাই করতে পারি, তাহলে এই অঙ্কগুলো সহজই হবে। আর যদি ডাটা সংগ্রহ করতে যে অঙ্ক থেকে ডাটা সংগ্রহ করতে যে যদি ভুল হয়, অঙ্ক ভুল হবে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে চাপের কথা বলা আছে। প্রথমত চাপের কথা বলা আছে, প্রথম চাপ ইনিশিয়াল প্রেসারের কথা বলা আছে। ইনিশিয়াল প্রেসার, এখানে ইনিশিয়াল প্রেসার ডাইরেক্ট দেয়া আছে এবং ইনিশিয়াল ভলিউমটাও দেয়া আছে, V1 দেয়া আছে। কিন্তু এই যে পরিবর্তনের পরে অর্থাৎ P1 V1 তো হলো, P2 V2 যখন আমরা চাই, সেই ক্ষেত্রে কি আছে? সেই ক্ষেত্রে V2 কি আছে? এখানে V2টা নাই, কিন্তু লক্ষ্য করতে হবে এখানে V2 নাই। চেঞ্জ অফ ভলিউম আছে, আয়তনের বৃদ্ধিটা আছে, ডেল V আছে, বাট নট V2। সুতরাং এখান থেকে V2টা একটু বুদ্ধি করে বের করে নিতে হবে। V2 হচ্ছে কি? V1 প্লাস চেঞ্জ অফ ইনক্রিজ অফ V, অর্থাৎ আগের আয়তনের সাথে আয়তন বৃদ্ধিটা যোগ করলেই নতুন আয়তন হবে, সেই নতুন আয়তন V2। ওকে, তাহলে এবার P1 V1 সমীকরণে, এই P1 V1 = P2 V2 সমীকরণে আমরা মান বসাইলেই এখানে চূড়ান্ত P2টা আমরা পেয়ে যাব, চূড়ান্ত P2। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করার আরও বিষয় আছে। এখানে কি চায় হচ্ছে চাপের কি পরিবর্তন হবে, চাপ কি হবে সেটা না। সুতরাং চাপের পরিবর্তনটাই আমাদের উত্তরে নিয়ে আসতে হবে। এই চাপের পরিবর্তনটা আমরা পাইতে পারি, লক্ষ্য করতে হবে। আর অঙ্ক করতে গেলে অবশ্যই চোখ, কান, মন, মগজ সব খোলা রাখতে হবে। খোলা রেখে দেখতে হবে, যত ভালো করে দেখা যাবে ততই সঠিক অঙ্ক সঠিক অ্যাকুরেসির দিকে যাবে, সঠিকতার দিকে যাবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বয়েলের সূত্র শেষ করলাম। এবার আমরা আসি কি চার্লসের সূত্র। চার্লসের সূত্র নাকি আরেকটা অঙ্ক করে নেই শিক্ষার্থীবৃন্দ, আরেকটা অঙ্ক করে নেই। এই যে আরেকটা অঙ্ক, প্রবলেম 2, একটু ভিন্ন ধরনের প্রবলেম। এখানে প্রবলেম 2টা একটু সলভ করি। আমরা বলের সূত্র থেকে, দেখো বলের সূত্র থেকে লেকের গভীরতাও জানতে পারি। বলের সূত্র থেকে লেকের গভীরতাও জানতে পারি। আমরা বিজ্ঞানের নানান গল্প শুনেছি, যে আর্কিমিডিসের কথা শুনেছি। আর্কিমিডিস বসে বসে কি যুদ্ধক্ষেত্রে না যেই তিনি নিজস্ব জায়গায় বসে বসে থেকে সৈন্যদের সাথে যুদ্ধ করেছেন, সৈন্যদেরকে জাহাজ করে দিয়ে দিয়েছেন, জাহাজকে ডুবিয়ে দিয়েছেন। উনি লিভার আবিষ্কার করেছেন, লিভার আবিষ্কার করে বিরাট বিরাট পাথর ওই সৈন্যদের জাহাজের উপরে নিক্ষেপ করেছেন, জাহাজ ডুবে গিয়েছে। এই গল্প আমরা শুনেছি। আবার কি শুনেছি, যে কি লেন্স তৈরি করেছেন, দর্পণ তৈরি করেছেন। দর্পণ, আর্কিমিডিস দর্পণ তৈরি করে সেই দর্পণ দিয়ে সূর্যের আলো শত্রুর পক্ষের দিকে ফোকাস করেছে, তাতে শত্রুপক্ষের মধ্যে আগুন লেগে গেছে। এই গল্প শুনেছি। অর্থাৎ একজন বৈজ্ঞানিক কি করে একেবারে ফিল্ডে না যেয়ে কাজ করতে পারে। ঠিক আমরা ওই রকম একটাই এখানে প্রয়োগ দেখতে পাচ্ছি, যে লেকের গভীরতা সশরীরে না মেপে আমরা অঙ্কের মাধ্যমেই লেকের গভীরতা মাপতে পারি। শিক্ষার্থীবৃন্দ, কি বলা আছে অঙ্কটাতে? একটি লেকের তলদেশ হতে পানির উপরিতলে আসার সময় বাতাসের বুদবুদ আয়তনের দ্বিগুণ হয়। একটা লেক, এখানে একটা লেকের কথা চিন্তা করি। এটা একটা লেক, এটা হচ্ছে নিচতলা, লেকের নিচের তল, আর এটা লেকের উপরিতল। এইটা হচ্ছে লেকের গভীরতা। এইখানে যখন গ্যাস আছে, ওই গ্যাসকে আমরা ইনিশিয়াল কন্ডিশন বলবো, তার আদি অবস্থা বলবো। আদি অবস্থায় চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1। আর এইখানে যখন আসলো, এটা শেষ অবস্থা, এখানে গ্যাসের চাপ হবে P2 আর আয়তন হবে V2। এগুলো দিয়ে আমরা লিখলাম। তাহলে এইবার আমরা কি করি, V1 কত? V1 গ্যাসের বুদবুদের আয়তনের কথা বলা নাই,
কিন্তু বুদবুদের আয়তনের কথা এটুকু বলা আছে, এইখান থেকে এখানে উঠলে দ্বিগুণ হয়। তাহলে এইখানে যা থাকবে এটা দ্বিগুণ হবে। এইখানে আমরা V1 কে আমরা ভি ধরে নিই, V1 কে ভি ধরে নেই, তাহলে V2টা কত হবে? V1 এর দ্বিগুণ অর্থাৎ 2V হবে। আর এখানে P2টা কত হবে? এখানে পানির উপরে কি আছে, কি চাপ আছে? পানির উপরে বায়ুমণ্ডলীয় চাপ আছে, বায়ুমণ্ডলীয় চাপের কথা বলা আছে অঙ্কতে। বায়ুমণ্ডলীয় চাপ, এটা বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে কত বলা আছে? বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এটা বলা আছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এইখানে চাপটা কত হবে? এখানে চাপ P1 হবে এই বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এই পানিটুকুর চাপ। হ্যাঁ, বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ P1 প্লাস এই পানির চাপ আমরা জানি H rho g পানির চাপ। সুতরাং দিস ইজ টোটাল প্রেশার, দিস ইজ P2, তাহলে P1 = P2 প্লাস পানির চাপ P2 তো এখানে বলা আছে, P2 হচ্ছে 10⁵ প্লাস গভীরতা, যেটা আমরা বের করব, গভীরতা আমার জানা নাই। আর পানি, এখানে এই পানির ঘনত্ব আমাদের জানা আছে 1000 কেজি পার মিটার ঘনমিটার, এবং জি এর মান জানা আছে। জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এইগুলো আমরা এবার এই ডেটাগুলো আমরা এই সমীকরণে বসাই দিই। P1 V1 = P2 V2, এই সমীকরণে বসাই দিলে কি হলো? এই সমীকরণে বসাই দিলে এখানে P1 এর জন্য হচ্ছে 10⁵ প্লাস H ইন্টু, এটা যদি আমি গুণ করে ফেলি তাহলে হচ্ছে 9,800 আর V1 কত? V1 হচ্ছে V। ওকে, আর এখানে P2 কত? P2 হচ্ছে 10⁵, V2 কত? V2 হচ্ছে 2V, বাদ, দুই দিক থেকে বাদ। সুতরাং এখান থেকে আমরা H পেয়ে যাচ্ছি। H হবে 10⁵ ডিভাইডেড বাই 9,800, দিস ইজ ইকুয়াল টু 10.2 মিটার। তাহলে আমরা একটা সুন্দর অঙ্ক করলাম যে জলের গভীরতা কত, লেকের গভীরতা কত, পুকুরের গভীরতা কত ইত্যাদি। কিন্তু এখানে আমরা একটা শর্তের অধীনে কাজ করেছি শিক্ষার্থীবৃন্দ। শর্তটা কি? শর্তটা হচ্ছে কি, এই যে এখান থেকে এখানে যে পরিবর্তনটা হলো, বুদবুদ যে উপরে উঠলো, তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন এখানে ধরা হয়নি। সুতরাং তাপমাত্রা স্থির রেখে এই কাজটা আমরা করেছি। আমরা যদি তাপমাত্রার পরিবর্তনের কথা বলি, তাহলে তাপমাত্রা পরিবর্তনের কথা মাথায় রাখতে হবে। তাপমাত্রার পরিবর্তন কিভাবে নিয়ে আসতে হবে সেই জ্ঞান এখানে প্রয়োগ করতে হবে। আমি ওই জ্ঞানের আলোচনা এখানে করব না। ওই জ্ঞানের আলোচনা তাপমাত্রার পরিবর্তনের কারণে আয়তনের যে পরিবর্তন হয়, এটা আমরা সম্ভবত আমাদের আলোচনা আছে এখানে, কোথায়? এখানে 7 নম্বর, প্রথম পত্রে 7 নম্বর আলোচনাটা আছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা বলের সূত্রটাকে পুরোপুরি জানলাম এবং 2টা অঙ্ক করে দেখলাম। এইবার আমরা যাই বলের সূত্র ছেড়ে যাই আমরা চার্লসের সূত্রের জন্য আমাদের 10 নম্বর স্লাইড। 10 নম্বর স্লাইডে কি আছে? চার্লস ল, ফ্রেঞ্চ ফিজিসিস্ট, ম্যাথমেটিশিয়ানও, জ্যাক আলেকজান্ডার সিজার চার্লস। উনি এই গ্যাস নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং পরীক্ষা নিরীক্ষার যে ফলাফল, সেই ফলাফলটা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। সেই সূত্রটাই হইল চার্লসের সূত্র নামে পরিচিত আমাদের কাছে। এটাকে কখনো কখনো র্যানোর সূত্র বলা হয়। হ্যাঁ, চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্রটা হচ্ছে, যদি চাপ স্থির রেখে তাপমাত্রা পরিবর্তন করা হয়, চাপকে স্থির রেখে যদি এখানে চাপ স্থির থাকবে, এখানে চাপ, আয়তন আর তাপমাত্রা, চাপ স্থির
চাপ স্থির থেকে যদি আমরা তাপমাত্রার পরিবর্তন করি, তাপমাত্রা বাড়াই অথবা কমাই, তাহলে আয়তন বাড়বে বা কমবে। এই যে আয়তন বাড়বে বা কমবে, এর সম্পর্ক কতটুকু বাড়বে বা কমবে, এটাই হচ্ছে চার্লসের সূত্রের বিষয়। চার্লস বলেন যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য, অর্থাৎ নির্দিষ্ট ভরের গ্যাসের তা চাপকে স্থির রেখে যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই, তাহলে গ্যাসের আয়তন 0 ডিগ্রিতে যে আয়তন থাকবে, 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন হচ্ছে গ্যাসের আয়তন কি? গ্যাসের আয়তন V0 মনে করতে পারি আমরা, V0। 0 ডিগ্রি তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে V0। 0 ডিগ্রি তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন হচ্ছে V0। তাহলে তার থেকে যদি আমরা 1 ডিগ্রি বাড়াই, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি যদি করি, 1 ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি করা হয়, তাহলে আয়তন বাড়বে কত? আয়তন বৃদ্ধি হবে এই আয়তনের 273 ভাগের 1 ভাগ, 200 অর্থাৎ V0 বাই 273। তাহলে নতুন আয়তন কত হবে? নতুন আয়তন হচ্ছে V1 হচ্ছে কি? V0 প্লাস বৃদ্ধি, 273। তাহলে দিস ইজ ইকুয়াল টু V1 1 প্লাস 1 বাই 273। যদি তাপমাত্রা 2 ডিগ্রি বাড়ানো হয়, তাহলে 0 ডিগ্রি তাপমাত্রা যে আয়তন আছে তার 273 ভাগের 2 ভাগ বাড়বে, অর্থাৎ V2 ভলিউম অ্যাট টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু হলো V0 1 প্লাস 2 বাই 273। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার রিপিট করতেছি, চার্লসের পর্যবেক্ষণটা কি? চার্লসের পর্যবেক্ষণ হচ্ছে যদি গ্যাসের চাপকে স্থির রাখা হয় আর যদি তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ানো হয়, তাহলে তার আয়তন বাড়বে, 0 ডিগ্রিতে যে আয়তন থাকবে তার 273 ভাগের 1 ভাগ বাড়বে। আর যদি 1 ডিগ্রি তাপমাত্রা কমানো হয়, তাহলে সমপরিমাণ আয়তন কমবে, অর্থাৎ 273 ভাগের 1 ভাগ আয়তন কমবে। তাহলে এইভাবে যদি আমরা ক্রমাগত 1 ডিগ্রি করে যদি বাড়াতে থাকি, তাহলে নতুন যেই আয়তন হলো সেই আয়তনটাকে আমরা এইভাবে লিখতে পারি V থিটা, অর্থাৎ ভলিউম অ্যাট টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন, দিস ইজ ইকুয়াল টু V0 1 প্লাস থিটা বাই 273। ওকে, তাহলে এইবার আমরা এইখানে এটা একটু সরল করি। V0 এটা হলো কি 273, আর উপরে হচ্ছে 273 প্লাস থিটা। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা নতুন টার্ম আমি সংযোজন করব, যে টার্মের ব্যাখ্যাটা একটু পরে আসবে। এইটাকে আমরা বড় টি মনে করি, দিস ইজ বড় টি। আমি আগেই বড় টি বলছিলাম যে বড় টি এর ব্যাখ্যাটা আসবে। ওকে, বি থিটা ইকুয়াল টু হলো কি V0, আর এটা হলো কি? এটা হলো বড় টি বাই 273। শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, V0 এবং 273 কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তাহলে আমরা লিখতে পারি না V থিটা প্রপোর্শনাল টু টি, অথবা এক কথায় V প্রপোর্শনাল টু টি, এটা লিখতে পারি V প্রপোর্শনাল টু টি। তাহলে আমরা কি করলাম? আমরা যে চার্লসের সূত্রকে ব্যাখ্যা করতে করতে যে চার্লসের সূত্রের আরো একটা স্টেটমেন্ট, আরো একটা বিবৃতি পেলাম। এটাও চার্লসের সূত্র। এইভাবে আমরা বলতে পারি যে আয়তন কি বড় টি এর সমানুপাতি। যদি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপকে স্থির রাখা হয়, তাহলে গ্যাসের আয়তন হবে পরম তাপমাত্রা। এটা পরম তাপমাত্রা কি আমরা সংজ্ঞা দেব? পরম তাপমাত্রার সমানুপাতি। এটা সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা না, এটা পরম তাপমাত্রার অ্যাবসলিউট টেম্পারেচার এর সমানুপাতি। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি সমানুপাতি সম্পর্ক। এটা হলো কি সমানুপাতি সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা এরকম একটা সাধারণ সম্পর্ক তৈরি করতে পারি, V ইকুয়াল টু KT
তাহলে V1 ইকুয়াল টু কে T1, সুতরাং V1 বাই T1 ইকুয়াল টু কে, সুতরাং V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। দিস ইজ চার্লস ল। চার্লস, এগুলো চার্লসের সূত্র। এবার আমরা যে চার্লসের সূত্র একটু গ্রাফ করি, চার্লসের সূত্র একটু গ্রাফে বোঝার চেষ্টা করি, একটু গ্রাফে বোঝার চেষ্টা করি। গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা কেমন হবে? চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্রটা হলো ভি থিটা ইকুয়াল টু ভি নট 1 প্লাস কি থিটা বাই 273। ওকে, এবার এটা যদি আমরা গ্রাফে দেখি, এইটা হলো থিটা আর এটা হলো ভি থিটা, আয়তন, গ্যাসের আয়তন, গ্যাসের তাপমাত্রা। এই সমীকরণটার গ্রাফ কেমন হবে? এই সমীকরণের গ্রাফ এরকম হবে, আর যদি এইভাবে একটু এটাকে বাড়াই দেই তাহলে এইখানে আসলো, এইখানে হলো কি, এইখানে এই যে টেম্পারেচার, এই দিকে হচ্ছে পজিটিভ টেম্পারেচার আর এই দিকে হচ্ছে নেগেটিভ টেম্পারেচার। এই নেগেটিভ টেম্পারেচারটা কত? এই নেগেটিভ টেম্পারেচার হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। লক্ষণীয়, লক্ষ্য করতে হবে, -273 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি এই গ্রাফটা এইভাবে যদি কমপ্লিট করি, এটাতে কি হলো? এই টেম্পারেচারে কি সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্স হচ্ছে এই টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের আয়তন শূন্য হয়, গ্যাসের আয়তন শূন্য হয়। মানে কি? মানে হচ্ছে আমরা যদি তাপমাত্রা কমাতে 273 ডিগ্রি সেলসিয়াসের মতো কমাতে পারি তাহলে গ্যাসের আয়তন শূন্য হবে। আরও যদি কমাই তাহলে কি হবে? আরও কমাইলে গ্যাসের আয়তন নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ আয়তন কি গ্রহণযোগ্য? নেগেটিভ আয়তন গ্রহণযোগ্য, পজিটিভ আয়তন গ্রহণযোগ্য অ্যাটলিস্ট 0 পর্যন্ত। যদিও কোনো গ্যাসের তাপমাত্রা 0 হয় না, গ্যাসের তাপমাত্রা 0 হওয়ার, গ্যাসের আয়তন 0 হয় না, গ্যাসের আয়তন 0 হওয়ার আগে ওটা গ্যাস থাকে না, গ্যাসের আগে ওইটা, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা এখানে আসার আগেই গ্যাস লিকুইড বা সলিড হয়ে যায়। সুতরাং গ্যাস, কিন্তু আমরা যদি চিন্তা করতে পারি যে তাপমাত্রা কমতে যদি -273 ডিগ্রি হয় তাহলে গ্যাসের আয়তন শূন্য হয়। অর্থাৎ গ্যাসের তাপমাত্রা সর্বনিম্ন গাণিতিকভাবে 273 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, -273 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তার চেয়ে নিচে নামতে পারে না, কল্পনাও করা যাবে না। অর্থাৎ কল্পনা করার যোগ্য যে সর্বনিম্ন তাপমাত্রাটা, সেই সর্বনিম্ন তাপমাত্রাটা হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস। এই 273 ডিগ্রি সেলসিয়াসে কি করা হয়? গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। সুতরাং এই যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা একটা বিশেষ তাপমাত্রা। এই তাপমাত্রাটাকে বলা হয়, এই তাপমাত্রাটাকে কি তাপমাত্রা বলা হয়? এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চার্লসের সূত্র ব্যাখ্যা করতে করতে আমরা কি করছি? একটা নতুন একটা বিষয় সম্পর্কে আমরা নতুন বিষয় উপস্থাপন করতে পারছি। বিষয়টা হলো কি? পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রাটা কি? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হবে, সেই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। সাথে সাথে আরেকটা বিষয় আমরা এখানে উল্লেখ করতে চাই যে পরম স্কেল, তাপমাত্রা পরম স্কেল কি? তাপমাত্রার স্কেল নানান স্কেল আছে, তোমরা জানো, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, রোমান স্কেল ইত্যাদি। তো পরম স্কেলটা হচ্ছে যে স্কেলে এই তাপমাত্রাটাকে শূন্য ধরা হয়, শূন্য ধরে যেই তাপমাত্রা স্কেলিং করা হয়, যেই থার্মোমিটার স্কেল করা হয়, সেই থার্মোমিটারটার নাম হচ্ছে পরম স্কেল, বা ওটাকে বলা হয় তাপগতীয় স্কেল, ওটাকে বলা হয় ক্যালভিন স্কেল। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আরেকটু কাজ করব। সেই কাজটা কি? পরম শূন্য তাপমাত্রা বের করার একটা কৌশল শিখব। পরম শূন্য তাপমাত্রা কিভাবে হিসাব করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার কোথায়? চার্লসের সূত্রের ওই সমীকরণে, এই সমীকরণটাতে চলে গেলাম। এই সমীকরণটা লাগবে। এখানে লক্ষ্য করো যে এখানে একটা কনস্ট্যান্ট রাশি আছে, কনস্ট্যান্ট 1/273। 1/273 is a constant quantity। সুতরাং এইটাকে ডিফাইন করি। এটা কি জিনিস? এটাকে একটু ডিফাইন করতে হবে।
এটাকে ডিফাইন করি 1/273, এটাকে গামা পি দিই। গামা পি, এটার নাম হচ্ছে কি গামা পি। হোয়াট ইজ গামা পি? পি ডিফাইন করতেছে, একটু পরে ডিফাইন করতেছি গামা পি। তাহলে সমীকরণটা কি হলো? সমীকরণটা হলো ভি থিটা ভি নট 1 প্লাস গামা পি থিটা। হ্যাঁ, এটাকে যদি আমরা একটু সরল করি, সরল করলে কি দাঁড়ায়? যদি গুণ করে ফেলি, গুণ করলে হলো বি নট প্লাস বি নট গামা পি থিটা। তাহলে এই সমীকরণ থেকে গামা পি ইকুয়াল টু খুব সহজে এটা লিখতে পারি না যে ভি থিটা মাইনাস ভি নট বাই ভি নট থিটা, এটা লিখতে পারি। আর বি থিটা মাইনাস ভি নট, দিস ইজ ডেল ভি, আর হলো কি ভি নট বাই থিটা। তাহলে গামা পি কি? গামা পি আবার একটু উপরে লিখি, স্পষ্ট করি লিখি, দিস ইজ ইকুয়াল টু কি? দিস ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ভি নট থিটা। বাস, এটাকে একটু সুন্দর করে ডিফাইন করা যায়। হোয়াট ইজ গামা পি? গামা পি হচ্ছে কি? গামা পি হচ্ছে, আমরা যদি থিটাকে 1 কনসিডার করি, অর্থাৎ আর এটা তো হচ্ছে কি আয়তনের পরিবর্তন, আয়তনের বৃদ্ধি। যদি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে কি হলো? তাহলে হলো কি? তাহলে হলো ডেল ভি বাই ভি নট, ডেল ভি বাই ভি নট। অর্থাৎ 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ানোর ফলে যদি আয়তনের বৃদ্ধি, যে আয়তনের বৃদ্ধি হলো একক, এটা ভি নটটা যদি আমরা একক আয়তন কনসিডার করি, তাহলে কি আয়তনের বৃদ্ধি হবে গামা ইকুয়াল টু কি হবে? গামা ইকুয়াল টু ডেল ভি হবে। শিক্ষার্থীবৃন্দ, রিপিট করতেছি, থিটা 1 হলো, ভি নট 1 হলো 1 একক, তাহলে গামা পি ইকুয়াল টু হচ্ছে ডেল ভি। হ্যাঁ, তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আয়তনের প্রসারণের সহগ, দিস ইজ আয়তন প্রসারণের সহগ। হ্যাঁ, আয়তন প্রসারণের সহগ at fixed pressure, অর্থাৎ স্থির চাপে দিস ইজ ইকুয়াল টু কি? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণের সহগ হচ্ছে গামা পি। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ হচ্ছে গামা পি। আবার রিপিট করতেছি, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, এটা হলো আয়তন প্রসারণের সহগ হচ্ছে গামা পি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার আমরা এইখান থেকে কি এই জ্ঞান থেকে আমরা পরম শূন্য তাপমাত্রা নির্ণয় করতে পারবো। পরম শূন্য তাপমাত্রা নির্ণয় করি। একটু স্লাইডটা দেখি। পরম শূন্য তাপমাত্রা নির্ণয়ের স্লাইড দেখি। 12 নম্বর স্লাইড। 12 নম্বর স্লাইড আছে, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে এটা আছে, আর পরম তাপমাত্রা স্কেল কাকে বলে এখানে 12 নম্বর চ্যাপ্টারে আছে, এটা 12 নম্বর স্লাইডে। তারপরে আমরা 13 নম্বর স্লাইডটাতে যাই। 13 নম্বর স্লাইডে চার্লসের সূত্রগুলো আছে, চার্লসের সমীকরণটা আছে। তারপরে আমরা 14 নম্বর স্লাইডে যাই। 14 নম্বর স্লাইডে পরম শূন্য তাপমাত্রার মান নির্ণয়ের যে কৌশলটা, সেই কৌশলটা এখানে আছে, আমি যেটা এতক্ষণ আলোচনা করলাম। এবার আমরা সত্যিকার অর্থে পরম শূন্য তাপমাত্রার মান বের করব। হ্যাঁ, তাহলে এবার আবার পরের স্লাইডে যাই। পরের স্লাইড। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, পরের স্লাইডে গেলাম। পরের স্লাইডে এখানে কি বলা আছে? স্থির চাপে 4 × 10⁻³ মিটার ঘনমিটার আয়তনের কোনো গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 68.25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করার ফলে এর আয়তন 1 × 10⁻³ ঘনমিটার বৃদ্ধি পেলে পরম শূন্য তাপমাত্রা কত? আমরা চার্লসের সূত্র থেকে এই সমীকরণটা পাই, বি থিটা ইকুয়াল টু ভি নট প্লাস 1 প্লাস গামা পি থিটা। যদি থিটাটা পরম শূন্য তাপমাত্রা হয়, পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা
শিক্ষার্থীবৃন্দ, পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা যদি থিটা পরম শূন্য তাপমাত্রা হয় তাহলে ভি থিটা শূন্য হবে, অর্থাৎ শূন্য ইকুয়াল টু ভি নট 1 প্লাস গামা পি থিটা। তাহলে এই সমীকরণটাকে যদি ইকুয়ালাইজ একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, আমি এখান থেকে পাই থিটা ইকুয়াল টু মাইনাস 1 বাই গামা পি, থিটা ইকুয়াল টু মাইনাস 1 বাই গামা পি। এবার পরম শূন্য তাপমাত্রা, এটা পরম শূন্য তাপমাত্রা, কারণ কি এই তাপমাত্রায় আয়তনকে শূন্য ধরেছি, সুতরাং থিটা হলো পরম শূন্য তাপমাত্রা। তাহলে এই পরম শূন্য তাপমাত্রা ক্যালকুলেশন করার জন্য লাগবে কি, আমার লাগবে গামা পি। গামা পি সোজা গামা পি আমরা জানি গামা পি হচ্ছে কি, গামা পি হচ্ছে ডেল ভি ভি নট থিটা। হ্যাঁ, এখানে সবগুলো তত্ত্ব দেয়া আছে, ডেল বি দেয়া আছে, ডেল বি কত দেয়া আছে, ডেল ভি দেয়া আছে 1 × 10⁻³ ভি দেয়া আছে, ভি কত দেয়া আছে, ভি হচ্ছে 4 × 10⁻³ আর থিটা শূন্য থেকে কত তাপমাত্রা, শূন্য থেকে থিটা দেয়া আছে 68.25 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আমরা যদি এখান থেকে যে মানটা পাবো সেই মানটা হলো গামা পি, এটা একটু সরল করে ফেলি, এটা বাদ দিয়ে দেই, তাহলে হলো কি, তাহলে হইলো একটা হলো কি, নিচে গুণ যদি করি, নিচে 273 উপরে 1। সুতরাং এই সমীকরণ এখানে যদি আমরা বসাই দেই, এই মানটা এখানে বসাই দিলে থিটা ইকুয়াল আমরা পাবো মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ পরম শূন্য তাপমাত্রা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। হ্যাঁ, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ওকে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি করলাম, আমার মনে হয় চার্লসের সমীকরণ, চার্লসের সূত্র হয়ে গেল। এবার আমরা যাই কি পরের সূত্রে, পরের সূত্রটার নাম হচ্ছে চাপের সূত্র। চাপের সূত্র, চার্লসের সূত্র আর চাপের সূত্রের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, একই রকমের, শুধু চার্লসের সূত্রতে চাপকে স্থির রাখা হয়েছে, আয়তনের পরিবর্তন দেখা হয়েছে, এইখানে আয়তন স্থির রাখা হবে, অর্থাৎ চাপের সূত্রে আয়তন স্থির রাখা হবে, চাপের পরিবর্তন দেখা হবে। অর্থাৎ 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 এর মতো যদি করে লিখি, চার্লসের সূত্রের মতো করে যদি লিখি, তাহলে কি হবে, তাহলে হবে স্থির কি, স্থির আয়তনে, স্থির আয়তনে গ্যাসের আয়তন যদি স্থির থাকে, গ্যাসের আয়তন যদি স্থির থাকে, তাহলে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে চাপের পরিবর্তন হবে, চাপের পরিবর্তন পি থিটা ইকুয়াল টু পি নট 1 প্লাস থিটা বাই 273, থিটা বাই 273, পি থিটা ইকুয়াল টু পি নট 1 প্লাস, এখানেও গামা ইউজ করবো, বাট গামা ভি থিটা। এই গামা ভি হচ্ছে ওই রকমই আয়তন প্রসারণ সহগ, কিন্তু এখানে আয়তন স্থির অবস্থায়, অর্থাৎ স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। আর ছিল গামা পিটা ছিল কি, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। শিক্ষার্থীবৃন্দ, দিস ইজ চাপের সূত্র। হ্যাঁ, এটার নাম চাপের সূত্র। তাহলে চাপের সূত্রটা কি হলো, চাপের সূত্র হলো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তনকে স্থির রেখে যদি তাপমাত্রার পরিবর্তন করা হয়, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য চাপের পরিবর্তন হবে, তার 0 ডিগ্রিতে যে চাপ থাকে সেই চাপের 273 ভাগের 1 ভাগ বাড়বে। আর যদি তাপমাত্রা কমানো হয় তাহলে 273 ভাগের 1 ভাগ কমবে। হ্যাঁ, আমাদের সমীকরণটা এটা। এবং এখান থেকে একইভাবে ওই পরম তাপমাত্রা দিয়ে যদি লিখি, পরম তাপমাত্রা, এখান থেকে পরম তাপমাত্রা আসতে পারি, বুঝতে পারি, পরম তাপমাত্রার সিদ্ধান্ত আসতে পারি পি থিটা ইকুয়াল টু পি নট ইন্টু 273 প্লাস থিটা ডিভাইডেড বাই 273, দিস ইজ বড়টি। সুতরাং আমরা পাচ্ছি কি, বড়টি ইন্টু পি নট বাই 273, দিস ইজ কনস্ট্যান্ট ভ্যালু। সুতরাং পি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ স্থির আয়তনে গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতে পরিবর্তিত হয়। দিস ইজ চাপের সূত্র। এবং একইভাবে আমরা এখান থেকে ওই সমীকরণটাও লিখতে পারি যে কি, P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। হ্যাঁ, এই সমীকরণটাও লিখতে পারি। ওকে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার মনে হয় চাপের সূত্র হয়ে গেল আমাদের। তাহলে আর বাকি থাকলো কি, বাকি থাকলো এবার আদর্শ গ্যাসের সমীকরণ।
আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ বাকি থাকলো। তাহলে শিক্ষার্থীবৃন্দ এবার আদর্শ গ্যাসের সমীকরণে যে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে যেই সমীকরণটা আদর্শ গ্যাস মানে সেই সমীকরণকে আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয়। আচ্ছা, তাহলে এই আদর্শ গ্যাসকে আমরা ডিফাইন করেছি কিভাবে? যেই গ্যাসগুলো বয়লের সূত্র, চার্লসের সূত্র এবং চাপের সূত্র মানে সেগুলোকে আদর্শ গ্যাস বলা হয়। আচ্ছা, এবার আমরা আরেকটা নতুন টার্ম সংযোজন করতে চাই আমাদের আলোচনার মধ্যে, মোল সংখ্যা। অর্থাৎ আমরা বারবারে বলতেছিলাম যে নির্দিষ্ট পরিমাণ গ্যাস, এই নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে এবার ডিফাইন করি। কত নির্দিষ্ট পরিমাণ গ্যাস? n মোল সংখ্যক গ্যাস। n মোল, এটা হলো মোল গ্যাসের মোল, অর্থাৎ গ্যাসের পরিমাণ। তাহলে সমীকরণটা কি হলো? সমীকরণটা হলো PV = nRT। This is ideal gas equation. এটা ডেরিভেশন সহজ, অলরেডি করা হয়ে গেছে। আমরা জানি বয়লের সূত্র থেকে V proportional to 1/P, এটা জানি, এবং চার্লসের সূত্র থেকে জানি কি V proportional to T। তাহলে এখান থেকে এই দুটা কম্বাইন যদি আমরা করি, যদি আমরা সম্মিলিত ফলাফল V proportional T/P, V equal to some K constant T/P, তাহলে হচ্ছে কি BP equal to হলো কি KT, BP equal to KT। ওকে, এইবার আমরা অ্যাভোগাড্রোর আমাদের সূত্র কি জানা আছে? অ্যাভোগাড্রোর সূত্রটা হলো কি? অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে কি আদর্শ প্রমাণ চাপ এবং তাপমাত্রায় সকল গ্যাস একই আয়তন দখল করে। এবং আয়তনের পরিমাণটা হচ্ছে কত? 22.4 লিটার। ওকে, তাহলে সকল গ্যাসের কি প্রেসার, স্ট্যান্ডার্ড প্রেসার, সকল গ্যাস একই আয়তন দখল করে, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রেসার, স্ট্যান্ডার্ড কি আয়তন একই, স্ট্যান্ডার্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার, আদর্শ চাপ, আদর্শ তাপমাত্রায় সকল গ্যাসের একই আয়তন যদি হয়ে থাকে, তাহলে সকল গ্যাসের জন্য এই ধ্রুব সংখ্যাটা এক। এই ধ্রুব সংখ্যাটা কোনো গ্যাসের জন্য কি করবেন? আলাদা হবে না। এটা সকল গ্যাসের জন্য এক। কাজেই এই ধ্রুবকটার নাম হচ্ছে ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক। এটাকে মোলার গ্যাস ধ্রুবকও বলা হয়। দিস ইজ আর। তাহলে হলো PV equal to RT, এক মোল গ্যাসের জন্য। আর যদি মোল সংখ্যা আমরা বাড়ায় দেই তাহলে হবে PV equal to nRT। এই সমীকরণ হলো আমাদের আদর্শ গ্যাস সমীকরণ বলা হবে, আদর্শ গ্যাস সমীকরণ। এটা আবার অন্য একটা রূপও আছে কি, এখান থেকে আমরা এরকম রূপে বুঝতে পারি যে PV/T equal to K। তাহলে এইটা যদি আমরা একটু সাধারণ করে লিখি তাহলে হচ্ছে P1 V1/T1 equal to P2 V2/T2, এরকম লিখতে পারি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই হলো আদর্শ গ্যাসের সমীকরণ। এবার আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা মোলার গ্যাস ধ্রুবককে একটু ডিফাইন করতে চাই। মোলার গ্যাস ধ্রুবককে ডিফাইন করব, সেজন্য শিক্ষার্থীবৃন্দ আমরা একটু স্লাইডে পরিবর্তন চাই। স্লাইড পরিবর্তন করি। স্লাইডটার পরিবর্তন হলো আমাদের আমি বলছি স্লাইডটা কত স্লাইড, 18 নম্বর স্লাইড। 18 নম্বর স্লাইডে যাই। হ্যাঁ 18 নম্বর স্লাইড। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, প্রমাণ চাপ ও তাপমাত্রায় সকল গ্যাসের মোলার আয়তন সমান। সুতরাং সকল গ্যাসের এক মোলের জন্য কে এর মান একই থাকবে। এই মানকে গ্যাসের মোলার ধ্রুবক আর বলা হয়। তাহলে এক মোল গ্যাসের জন্য সমীকরণ কি হবে? এক মোল গ্যাসের জন্য সমীকরণ হবে PV equal to RT, এক মোল গ্যাসের জন্য। আর যদি আমরা মোল সংখ্যা বলে দিই, উল্লেখ করি n, তাহলে সমীকরণটা হবে PV equal to nRT। আর যদি মোল না থাকে, ভরে যদি গ্যাসের সংখ্যা বলা থাকে, গ্যাসের পরিমাণ বলা থাকে, বলা হলো কি m গ্রাম গ্যাস, m ভরের গ্যাসের জন্য সমীকরণটা কি হবে? m ভরের গ্যাসের জন্য সমীকরণটা একটু এই nটা বাদ, n এর জায়গায় আসবে ছোট m বাই বড় m, PV equal to ছোট m বাই বড় m nRT। হোয়াট ইজ ছোট m? ছোট m হচ্ছে মাস অফ গ্যাস। হোয়াট ইজ বড় m? বড় m হচ্ছে কি
মলিকুলার মাস অফ গ্যাস, সরি অ্যাটমিক মাস অফ গ্যাস। তাহলে আমরা তিনটা সমীকরণ তিনটা রূপ দেখলাম। এবার পরের স্লাইডে একটু যাব। পরের স্লাইডে স্লাইড নাম্বার 21, স্লাইড নাম্বার 21। এবার আমরা মোলার বা সার্বজনীন গ্যাস ধ্রুবকের তাৎপর্যটা দেখি। মোলার বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, এই যে আর এর তাৎপর্য কি? আর ইকুয়াল টু আমরা জানি 8.31 জুল পার কেলভিন পার মোল, জুল পার মোল পার কেলভিন এইভাবে বলা যায়। তাহলে এখানে শিক্ষার্থী লক্ষ্য করার বিষয় হচ্ছে জুল আছে, শক্তির একক আছে এখানে। তাহলে কি আর কি শক্তির সাথে সংশ্লিষ্ট? আমি বলবো হ্যাঁ। কিভাবে সংশ্লিষ্ট? এই যে এই সমীকরণে আসি আমরা, এই সমীকরণটাতে আসি, এখানে আসি টি ইকুয়াল টু 1 ধরি, টি ইকুয়াল টু 1, টি ইকুয়াল টু 1 হলে তাহলে আর ইকুয়াল টু কি হলো? আর ইকুয়াল টু হলো পিভি, আর ইকুয়াল টু পিভি পেয়ে গেলাম। পিভি কি মিন করে? পিভি কি কাজ মিন করে? হ্যাঁ, কাজ মিন করে। কিভাবে স্পষ্ট করতে চাই আমরা, পি থাকুক, এই ভি কে লিখতে পারি না, বি কে লিখতে পারি না ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। এটা কি লেখা যায়? ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য লেখা যায় না? লেখা যায়। আয়তন হচ্ছে কি? আয়তন হচ্ছে ভূমি, আয়তন হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য পূরণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল আর উচ্চতা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এইটা কি? এই যে প্রেসার ইন্টু ক্ষেত্রফল, প্রেসার ইন্টু ক্ষেত্রফল ফোর্স, দিস ইজ বল, দিস ইজ বল। আর ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে সরণ, দৈর্ঘ্য মানে সরণ। তাহলে দিস ইজ ওয়ার্ক, দিস ইজ শক্তি বা কাজ, শক্তি অথবা কাজ। তাহলে 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 হোয়াট ইজ দ্য মিনিং অফ আর? আর ইজ দ্য ওয়ার্ক, আর ইজ দ্য ওয়ার্ক, আর ইজ দ্য ওয়ার্ক, আর ইজ দ্য ওয়ার্ক। কতটুকু ওয়ার্ক? কতটুকু কাজ? অর্থাৎ গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি বাড়াই, তাতে যে পরিমাণ কাজ হবে সেই পরিমাণ কাজ, গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধির কারণে যে কাজ হবে সেই কাজই হচ্ছে গ্যাসের মোলার ধ্রুবক। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, আর বইয়ের সাথে মিলে একটু লেখাপড়ার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে।